আসসালামু আলাইকুম, সবাই শুনতে পাচ্ছেন আমাকে? ওয়ালাইকুম আসসালাম, জি শুনতে পাচ্ছি। কে কোথায় থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন একটু জানাবেন প্লিজ। জি, আমি মোহাম্মদ নবী আলী, বরিশাল থেকে। মোহাম্মদ জয়নাল আবেদিন, রাজশাহী রাজশাহী ইউনিভার্সিটি বাংলা বিভাগ থেকে পড়াশোনা করেছি 2015-16 শেষ। একটু সবাই অপেক্ষা করবেন, আমাদের অনেকে জয়েন হচ্ছে যার কারণে অ্যাডমিট দিতে হচ্ছে, একটু সময় লাগছে, সবার কাছে একটু সময় চেয়ে নিচ্ছি। আমরা আর 2 মিনিট পর থেকেই কথা বলা শুরু করবো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম মাজহারুল, আলহামদুলিল্লাহ, কেমন আছো? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, সাইফ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আজকে আমাদের লাইভটি ফেসবুকে, গ্রুপে, সব জায়গায় শেয়ার দেওয়া হয়েছে। আমি গত গত ক্লাসে এটা এই সিস্টেমটা জানা ছিল না, যার কারণে করতে পারি নাই। আশা করি কেউ যদি ক্যান্সেল হয়ে যান বা কেউ যদি মিস করে থাকেন, পরবর্তীতে রেকর্ডেড ক্লাসে ওটা জেনে নিতে পারবেন। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। আমরা কথাবার্তা শুরু করে দিই। তো আমি আজকে আলোচ্য বিষয় হচ্ছে আমরা আমাদের প্রভাষক প্রস্তুতির। আমি মূলত আজকে 5টা বিষয় নিয়ে কথা বলবো। আমি যদি ভুল না করে থাকি, আমাদের আজকে আলোচ্য বিষয় ছিল প্রশ্ন সাজেশন। প্রশ্ন সাজেশন ইতিমধ্যে আমরা দিয়ে দিয়েছি। আর প্রস্তুতি, কিভাবে আমরা পড়াশোনা করব, উত্তরপত্র ডেকোরেশন, প্রশ্ন উপস্থাপনার কৌশল, সময় ব্যবস্থাপনা, প্রশ্ন, এবং সর্বশেষ থাকবে আমাদের প্রশ্নোত্তর এবং মতামত। আশা করছি সবাই সহযোগিতা করবেন। আর যে বিষয়গুলো জানতে চান প্রশ্ন করবেন, তাহলে হয়তো আমার অনেক বিষয় ছুটে যেতে পারে বা অনেক বিষয় ভুলে যাই। কথা বলতে বলতে অনেক কিছু ভুলে যাই, তাহলে আপনাদের প্রশ্নোত্তরের মাধ্যমে সেটা আবার মনে পড়ে যাবে এবং সেই বিষয়গুলো আপনাদের প্রিপারেশন দিতে পারবেন। আসলে আপনাদের সাজেশন দেওয়ার মতো সবাই অলরেডি শিক্ষক আছেন, কেউ কেউ আমার ইউনিভার্সিটির আছেন, কেউ কেউ অনার্স মাস্টার শেষ করেছেন আমার অনেক আগে। আমার অনেক সিনিয়র বড় ভাই আপু ওখানে আছেন। তো আপনাদের সাজেশন দেওয়ার মতো তেমন কিছু আসলে নেই। আমি জাস্ট আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করব। আমি নিবন্ধন পরীক্ষায় কী কাজগুলো করেছি, কীগুলো করি, কোনগুলো করিনি, সেই বিষয়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি তাতে করে আপনাদের যদি কিছুমাত্র উপকৃত হন, নিজেকে ধন্য মনে করব। তৌহিদুল ইসলাম ভাই, কিছু বলবেন?
তো আমাদের আলোচ্য বিষয়ে শুরুতে আসি প্রশ্ন সাজেশন। আমরা প্রশ্ন সাজেশন দিয়ে দিয়েছি আমার গ্রুপে, সবাই হয়তো পেয়েছেন কি সবাই প্রশ্ন সাজেশন? জি 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 পেয়েছি। প্রশ্ন সাজেশনের ভিতর থেকে আমি কিছু কিছু প্রশ্ন 1 স্টার দিয়েছি, কিছু কিছু প্রশ্ন 2 স্টার, কিছু কিছু প্রশ্ন আছে 3 স্টার যেগুলো রেড মার্ক করা, আবার কিছু কিছু প্রশ্ন দিয়েছি 5 স্টার মানে। তো আমাদের যেটা কাজ হবে প্রস্তুতির সময়ে শুরুতে আমরা 5 স্টার মানের যে প্রশ্নগুলো, এগুলো যে হুবহু সবগুলো কমন আসবে এরকম না। সাজেশন মানে তো বোঝেন, সাজেশন মানে ওখান থেকে কমন ম্যাক্সিমাম কমন আসতে পারে, আবার কিছু কিছু কমন নাও আসতে পারে। যে যতই সাজেশন দিক না কেন কেউ বলতে পারবে না যে শতভাগ এখান থেকেই কমন আসবে। স্যার ম্যাডামরা কি বলেন, আমি কি ঠিক বলেছি? তো যে প্রশ্নগুলো বেশিরভাগ আসে বা আসার মতো এই প্রশ্নগুলোই আমি 5 স্টার মার্ক করেছি এবং ওখান থেকেই সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন কমন করার কথা। তো আমি আমার সাজেশনটি একটু সবাই বের করেন যার যার কাছে আছে। শুরুতেই দেখুন আমি এখানে লিখেছি চণ্ডীদাস সমস্যা। চণ্ডীদাস সমস্যা এবার 18তম নিবন্ধনের জন্য চণ্ডীদাস সমস্যা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা টপিক, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। তো চণ্ডীদাস সমস্যা নিয়ে আমরা একটু আলোচনা করব কীভাবে এটা A to Z লেখা যায়, অর্থাৎ শুরুটা করবো কীভাবে, মাঝ পর্যায়ে কীভাবে আমরা আলোচনা করব, শেষ করবো কীভাবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এরপরে আমি 3 স্টার মানে একটি প্রশ্ন দিয়েছি, বিদ্যাপতি ও চণ্ডীদাসের কবি প্রতিভা আলোচনা করব, 3 নম্বরের প্রশ্ন। এরপরে মুকুন্দরাম সম্পর্কে আমি প্রশ্ন দিয়েছি, মুকুন্দরামের যে প্রশ্নটি, মুকুন্দরাম চক্রবর্তী এই যুগে জন্মালে একজন বস্তুতান্ত্রিক ঔপন্যাসিক হতেন। তো মুকুন্দরাম চক্রবর্তীর কাব্যে অর্থাৎ চণ্ডীমঙ্গল কাব্যে এবার উপন্যাসের উপাদান অর্থাৎ উপন্যাসের যে উপাদানগুলো রয়েছে বা ঔপন্যাসিক হতেন, এই প্রশ্নটি অনেক বেশি ইম্পর্টেন্ট, আসার পসিবিলিটি অনেক বেশি। এছাড়াও আমি আলাউল সম্পর্কে বলেছি, আলাউল সম্পর্কে আমি প্রশ্ন বিশ্লেষণ করে দেখেছি আলাউলের প্রশ্ন একবার আসলে পরের বার আসার সম্ভাবনা কমে যায়। তারপরে আমি এখানে কিছু প্রশ্ন দিয়ে রেখেছি। আলাউল এবার আপনাদের জন্য এত বেশি ইম্পর্টেন্ট টপিক না, তবে আসলে আলাউলের কবি প্রতিভা এটা আসার সম্ভাবনা আছে, অর্থাৎ আলাউল পদ্মাবতী অনুবাদকমূলক কাব্য হলেও আলাউলের প্রতিভা ছিল মৌলিক। তো এরপরে ভারতচন্দ্র মধ্যযুগে বাংলা সাহিত্যের প্রথম নাগরিক বা নাগরিক বৈদগ্ধ্যের কবি বা বুদ্ধি বৈদগ্ধ্যের কবি, এটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো সবার হাতেই সাজেশনগুলো চলে গিয়েছে, আমি সাজেশন নিয়ে কথা না বলি, শুরুতেই আমি যে টপিক আমার নিজস্ব টপিকগুলোতে চলে যাই। প্রশ্ন সাজেশন আমি দিয়ে দিয়েছি। এরপরে প্রস্তুতি, আমরা কিভাবে প্রস্তুতি নিব সেই বিষয়গুলো নিয়ে এখন আলোচনা করছি। একটা টপিক শেষ হওয়ার পরে আপনাদের মতামত জানতে চাইব, আপনারা প্রশ্ন করবেন, সেই অনুযায়ী আমরা আলোচনা করব। তো অবশ্যই যে টপিকটি নিয়ে কথা হচ্ছে ওই টপিকটি নিয়ে আলোচনা করবেন, কারণ আমাদের ধারাবাহিকভাবে সবগুলো বিষয় আসবে। তো প্রস্তুতিটা জি আলামিন ভাই, আমার একটু সাজেশনের বিষয়ে কথা ছিল। জি ভাই বলেন। আমি যদি শুধু আপনার যে 5 স্টার দেওয়া যেগুলো আছে শুধু যদি ওইগুলা পড়ি তাহলে কি কমন পাওয়ার সম্ভাবনা কেমন? শতভাগ কমন নাও পেতে পারেন, দু একটা প্রশ্ন সিটেও যেতে পারে, শতভাগ কমন নাও। তাই তাহলে 5 স্টার এবং 3 স্টার পড়লে কেমন হবে? হ্যাঁ, 5 স্টার 3 স্টার পড়লে ম্যাক্সিমাম প্রশ্নই কমন থাকার সম্ভাবনা অনেক বেশি। আসলে যেই সাজেশন করুক না কেন কেউ আপনাকে শতভাগ নিশ্চয়তা দিতে পারবে না, এখান থেকে সব হুবহু কমন পড়বেই। এই কারণে আমি ওই প্রস্তুতি নিয়েই কথা বলবো এখন মূলত। তো আমি যে সাজেশনটা দিয়েছি মূলত এই সাজেশন থেকে কমন শতভাগ আসবে আমি একটা নিশ্চয়তা দিচ্ছি না, যদি আসে তো আলহামদুলিল্লাহ খুব ভালো। তবে 5 স্টার মানের প্রশ্নগুলো আপনারা খুব গুরুত্ব দিয়ে পড়বেন এবং যেন এই প্রশ্নগুলো আসলে কোনোভাবেই মিস না হয়, এবং এই প্রশ্নগুলো আসার মতোই প্রশ্ন। এখান থেকে 5টা প্রশ্ন না হলেও যে 5টা প্রশ্নের মধ্যে লিখতে হয়, হয়তো বা 4টা প্রশ্ন বা 5টাও কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি আছে। 4টা কমন আসবে ইনশাআল্লাহ, আশা করছি। এখন আমি যেহেতু পরীক্ষক না, প্রশ্ন আমি করব না, সেক্ষেত্রে কিছুই আসলে বলা যাচ্ছে না। তো
এই সম্ভবত 8টা কি 9টা প্রশ্ন আছে 5 স্টার মানের। এই প্রশ্নগুলো আমরা খুব গুরুত্ব দিয়ে করব এবং প্রয়োজনে যাদের সময় আছে তারা পারলে নোট করব। তবে হ্যাঁ, নোট করার ব্যাপারে একটা বিষয় খেয়াল রাখতে হবে, শুধু একটা কোনো বই থেকে আমাকে অনেকেই ফোন দিয়েছিলেন, অনেকেই মেসেঞ্জারে জানতে চেয়েছেন আমি কোন বইগুলো পড়েছি, আমি কোন বই পড়েছি। সত্য বলতে কি, আমি নির্ধারিত কোনো বই ফলো করে লিখিনি বা ওইভাবে পড়িনি। আমার কাছে দিগদর্শন ছিল, দিগদর্শন গাইডটা আমি পড়েছি, ডক্টরে রিডিং পড়েছি বা কোনো মতো দেখেছি। আর ইন্টারনেট থেকে বেশ কিছু সাহিত্য পত্রিকা যেগুলো নেটে পাওয়া যায় বা আমাদের যে জাতীয় দৈনিকগুলোতে কালে ভদ্রে বিভিন্ন আর্টিকেলস থাকে সাহিত্য রিলেটেড, আমি এই আর্টিকেলসগুলো পড়েছি, তাতে আমার ভালো কাজে দিয়েছে বিষয়গুলো। তো আমি আসলে কখনো কোনো নোট করি নাই। আপনারা জানেন আমি একটা প্রতিষ্ঠানে শিক্ষকতা করছি, ক্যান্টনমেন্ট প্রতিষ্ঠান, যার কারণে আমি নোট করার ওইভাবে সুযোগ পাইনি। সুযোগ পেলে হয়তো বা করতাম, আপনাদের দিতেও পারতাম। আমি ওইভাবে নোট করি নাই, যার কারণে আমি আপনাদেরকে নোট সরবরাহ করতে পারছি না, এই জন্য দুঃখ প্রকাশ করছি। তো আমি দিগদর্শন থেকে প্রশ্নের আলোচনার ধারাবাহিকতাটা আমি নিতাম এবং কিছু দিগদর্শনের সব প্রশ্নের আলোচনা যে ভালো নেই এরকম আমি বলবো না। যেমন চণ্ডীদাস সমস্যার কথা বললাম, চণ্ডীদাস সমস্যার আলোচনাটা দিগদর্শনে যথেষ্ট ভালো করে করেছে। আমার কাছে মনে হয়েছে চণ্ডীদাস সমস্যা দিগদর্শন থেকে পড়লে ভালো করা সম্ভব। তবে অনেক বড় আলোচনা, এত বেশি লেখারও সময় থাকবে না, এত বেশি পড়লেও মাথা গুলিয়ে যাবে। তো কিছু কিছু বাদ দিতে হবে। কোনগুলো বাদ দিবেন? যেমন দিগদর্শনে প্রথমে আছে হচ্ছে ভূমিকার পরে চণ্ডীদাস সমস্যা কি, চণ্ডীদাস সমস্যার উদ্ভব, এই উদ্ভবটা এখান থেকে নেবেন, ভূমিকাটা এখান থেকে নেবেন। এরপরে এই সমস্যাটার উদ্ভবের পরে কোন কোন চণ্ডীদাসকে দেখা গিয়েছে, অর্থাৎ সম্ভবত আমি যদি ভুল না করে থাকি 4জন চণ্ডীদাস, 4জন চণ্ডীদাস সম্পর্কে, তাদের কাব্য সম্পর্কে একটু বৈশিষ্ট্যগুলো দিবেন। প্রত্যেকটা চণ্ডীদাস সম্পর্কে 4টা করে বৈশিষ্ট্য লিখলেই যথেষ্ট। 4টা করে বৈশিষ্ট্য লিখলেই কিন্তু বোঝা যাবে আসলে এটা কোন চণ্ডীদাসের কথা বলা হচ্ছে। এরপরে চণ্ডীদাস সমস্যা নিয়ে সমালোচকগণ অর্থাৎ সাহিত্য বিশারদগণ কি বলেছেন, সাহিত্য ঐতিহাসিকগণ কি বলেছেন, সেই কথাগুলো কিছুটা আলোচনায় আমরা আনবো। এরপরে সমাধানের দিকে যাব এবং সমাধানটা কোথায় পাবো? সমাধানটা দিগদর্শন গাইডেই দেখবেন আছে সুন্দর করে। বিভিন্ন সমালোচক ঠিক যে কথাগুলো বলেছেন তার কিছু কথা আমরা কোট করব এবং নিজের মতো করে কিছু লিখে শেষ পর্যন্ত আমরা একটা মতামত দিব, আমাদের মতামতটা দিব চণ্ডীদাস সমস্যা নিয়ে একটা সমাধান, সম্ভাব্য একটা সমাধান দিয়ে আমরা উপসংহার আনবো। এবং মাঝখান থেকে কিছু অংশ আমাদের বাদ দিতেই হবে, যেহেতু আমাদের সময় কম, আমাদের লেখার কিন্তু অত বেশি সময় থাকবে না, যার কারণে কিছু অংশ বাদ দিতেই হয়। তো এভাবে আমরা একটা প্রশ্নের উত্তর করতে পারি। উত্তর উপস্থাপনের কৌশল আমাদের আছে, আমাদের এজেন্ডায় আছে, আমরা ওগুলোও বলবো। প্রস্তুতি বিষয়গুলো নিয়ে একটু বলি। তো 5 স্টার মানের প্রশ্নগুলো আমরা প্রথমত বাছাই করব। বাছাই করে যেখান থেকে পাবো, যেখান থেকে পারেন, কোনো গাইড থেকে পারেন, ইন্টারনেট ঘেঁটে পারেন, কোনো রেফারেন্স বই থেকে পারেন, এটা আপনাদের উপর নির্ভর করছে। তবে একটা নির্ধারিত গাইড ফলো করে লিখলে নাম্বার বেশি পাওয়ার সম্ভাবনা কম। নির্ধারিত একটা গাইড থেকে ফলো করে লিখলে নম্বর বেশি পাওয়া যাবে না, হয়তো বা গড় নম্বর পাবেন, পাস করবেন, কিন্তু আউটস্ট্যান্ডিং নম্বর তুলতে গেলে খাতাতে কিছু এক্সট্রা অর্ডিনারি যোগ করতে হবে। তো প্রশ্নগুলো আমরা 8টা বা 9টা, আমি শিওর না, 8টা বা 9টা 5 স্টার মানের প্রশ্ন আছে। এই প্রশ্নগুলো খুব গুরুত্ব দিয়ে মনোযোগ দিয়ে পড়বো, এটা খুব ভালো করে পড়বো। যতগুলো বই ফলো করা দরকার, যতগুলো যেখান থেকে ফলো করলে ভালো হবে, ভালো করা সম্ভব, সেগুলো আমরা ফলো করবো। আমি আপনাদের কিছু সাজেস্ট করতে পারি। দিগদর্শন গাইডটা ফলো করতে পারেন, তারপরে ওরাকল গাইডটা ফলো করতে পারেন, এখান থেকে প্রশ্নের আলোচনার ধারাবাহিকতাটা নিতে পারেন। এরপরে বিশেষ করে আধুনিক যুগের যে প্রশ্নগুলো আছে, আধুনিক যুগের প্রশ্নগুলো সম্পর্কে বিভিন্ন আর্টিকেলস পাওয়া যায়। ইন্টারনেট ঘাটলে, প্রশ্ন লিখে সার্চ দিলে বিভিন্ন আর্টিকেলস পাওয়া যায়, বড় বড় সমালোচকের লেখা। সেগুলো খুব ইনফরমেটিভ এবং ভাষাগুলো খুব সুন্দর। এগুলো আপনাকে যথেষ্ট সহযোগিতা করবে ভালো নম্বর গেইনের জন্য। এরপরে আমাদের হাতের একটা গাইড থাকলে সুবিধা হয়। তবে সব আর্টিকেলসে যে সব কিছু পাবেন এরকমটা না। যেমন আমি যখন আমাদের সময় মাইকেল মধুসূদন দত্তের আলোচনাটা,
কাজী নজরুল ইসলামের আলোচনাটা যখন আমি পড়েছিলাম, আমি প্রায় 7-8টা আর্টিকেলস পড়েছিলাম। ওখান থেকে একটু সব কিছু মাথার মধ্যে সাজিয়ে নিয়েছিলাম, আর লেখার সময়ে সবখান থেকে একটু একটু করে লিখেছিলাম, এবং একটু একটু করে এরকমভাবে মাথার ভিতরে চলে এসেছিল। তো এই হচ্ছে ব্যাপার। আপনারা একাধিক আর্টিকেলস পড়তে পারেন, একবার করে রিডিং করলে বা দুবার করে রিডিং করলেই একটা ভালো একটা কনসেপ্ট আপনাদের আসবে, এবং ভাষাগুলো দেখবেন সুন্দর হয়ে যাচ্ছে। আমরা অনেকেরই অত সুন্দর ভাষায় ওজস্বী শব্দে লিখতে পারি না। সাহিত্য তো ভাষার খেলা। এখানে যত সুন্দর করে ভাষা প্রয়োগ করতে পারবেন, প্রশ্নের আলোচনা হয়তো বা সবারই একই রকম হবে বা কারো একটু ব্যতিক্রম হবে, মূলত নাম্বারের পার্থক্য হবে ভাষার ক্ষেত্রে। অর্থাৎ আপনি কত সুন্দরভাবে, গোছালোভাবে, কত ওজস্বী শব্দ দিয়ে, মার্জিতপূর্ণ শব্দ দিয়ে প্রাঞ্জলভাবে প্রকাশ করতে পারছেন সেগুলো। শুধু ইনফরমেশন দিয়েই কিন্তু হয় না, সাহিত্যে অনেক কিছুই লাগে। আমরা যারা সাহিত্যের স্টুডেন্ট আমরা সবাই জানি, প্রশ্নের মান ভালো থাকে মূলত ভাষা এবং ইনফরমেশন দুটো যদি সমন্বয় ঘটে, তখন একটা উত্তর স্ট্যান্ডার্ড মানের হয়। এ ব্যাপারে আমার সঙ্গে কি সবাই একমত আছেন? জি। জি, একমত আছে সবাই। হ্যাঁ। তো সেক্ষেত্রে ভাষা প্রয়োগটা আপনাকে খেয়াল করতে হবে। একেবারেই গবাধা টাইপের ভাষাগুলো না লিখে আমরা যদি আমাদের অনেকেরই কী বলে প্রতিশব্দ, মানে সমার্থক শব্দগুলো আমাদের অনেকের মুখস্থ আছে অনেক কিছু। দেখা গেল যেখানে আমি ভালো শব্দটি প্রয়োগ করব, সেখানে ভালো না লিখে উৎকৃষ্ট লিখলে যদি ভাষাটা অর্থাৎ আলোচনাটা একটু সমৃদ্ধ হয় বা একটু ওজন টাইপের হয়, তাহলে তো আমাদের উত্তম এই কথাটা লেখাই তো ভালো। এরপরে আটটা প্রশ্ন আপনারা খুব ভালো করে দেখবেন। বিভিন্ন জায়গায় এই 8টা প্রশ্নের জন্য অনেক বেশি খাটতে হবে। এটার আসলে সহজ কোনো ওয়ে নেই। এটার জন্য বিভিন্ন গাইড করবেন, তারপরে ইন্টারনেট থেকে সার্চ করে বিভিন্ন আর্টিকেলস থেকে একটু একটু করে অংশ নেবেন। নোট করতে পারলে আরও ভালো, নোট করবেন প্রয়োজনে। আর যদি নোট করতে না পারেন, আর্টিকেলসগুলো পড়ে মাথার ভিতরে সাজিয়ে রাখবেন, কীভাবে উত্তর করবেন এগুলো একটু সাজাবেন। এরপরে যারা রিস্ক নিতে চান না যে আমাকে 100% কমন পেতেই হবে, তারা 3 স্টার মানের প্রশ্নগুলো পড়েন। 3 স্টার মানের প্রশ্নগুলো পড়বেন, তবে 5 স্টার মানের প্রশ্নগুলো যেভাবে গুরুত্ব দিয়ে পড়েছেন, এত কিন্তু সুযোগ থাকবে না, বা আমাদের মেধার বা আমাদের ব্রেইনের একটা নির্ধারিত একটা ধারণ ক্ষমতা কিন্তু আছে। পরীক্ষার আগে আপনাকে কুল থাকা, একটু ভাবনা চিন্তার ভেতরে থাকা অনেক বেশি ইম্পর্টেন্ট। শুধু মুখস্থ করে গেলে, মাথা ভর্তি করে নিয়ে গেলে কিন্তু সমস্যা। এই সাহিত্যের প্রশ্নগুলো আপনি যতটুকু না পড়বেন তার চেয়ে বেশি ভাববেন, যত বেশি ভাববেন দেখবেন আপনার ভাবনার জগৎটা প্রসারিত হচ্ছে, আপনার প্রশ্নের উত্তরের মানটা ভালো হচ্ছে। পড়ার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ অল্প পড়ে বেশি সংখ্যক ভাবা। আবার একটা রাইটার সম্পর্কে যখন আপনি পড়বেন, ওই রাইটার সম্পর্কে ইম্পর্টেন্ট নেই। ধরেন নজরুল সম্পর্কে গতবার বিদ্রোহী চেতনা এসেছে, এটা বিদ্রোহী চেতনাটা এবার আসার মতো না, ইম্পর্টেন্ট নেই। তাই বলে কি আমরা নজরুলের বিদ্রোহী চেতনা পড়বো না? নজরুলের মূলটাই তো বিদ্রোহ, অর্থাৎ নজরুলের কবিতার মূল প্রবণতার জায়গাটা কিন্তু বিদ্রোহ চেতনা। সেক্ষেত্রে বিদ্রোহ চেতনাটা সম্পর্কে একটু ধারণা রাখতে হবে। অন্যান্য যে প্রশ্নই আসুক না কেন, যেমন প্রেম চেতনা এবার ইম্পর্টেন্ট আছে, যে প্রশ্নটা আসুক না কেন, বিদ্রোহ চেতনার কিছু কিছু কথা কিন্তু ওখানে দিলে আপনার উত্তরের মানটা একটু ভালো হবে। তো সেটা ভূমিকা অংশে দিতে পারেন, উপসংহার অংশে দিতে পারেন, বা মাঝামাঝি অংশে দিতে পারেন, এগুলো দেওয়া যায়। তো এভাবে আমরা 3 স্টার মানের প্রশ্নগুলো, এরপরে এই 5 স্টার মানের প্রশ্নগুলো ব্যাপারগুলো গেল। 3 স্টার মানের প্রশ্নগুলো আমরা একটু পড়বো, তবে এত প্রশ্ন নোট করা আসলে সম্ভব না, আসলেই সম্ভব না। কারণ আমাদের 2 মাসেরও কম সময় আছে। সব যদি 3 স্টার 5 স্টার ধরি, সব মিলিয়ে প্রায় 20টার উপরে প্রশ্ন হয়। এই 20টা প্রশ্ন যারা নোট করতে পারবেন তাদের কথা আলাদা, কিন্তু যারা নোট করতে পারবেন না, 8টা প্রশ্ন 9টা প্রশ্ন নোট করেন বা ভালো করে পড়েন, আর বাদ বাকিগুলো মোটামুটি ভালো করে একটু পড়তে হবে। অর্থাৎ ওই 8টাতে বেস্ট এফোর্ট দিবেন, আর তারপরে যেগুলো আছে 3 স্টার মানের, এগুলোতে বেটার এফোর্ট দিবেন। বাদ বাকিগুলো একটু ধারণা রেখে যেতে হবে। আল্লাহ না করুক যদি এর ভিতর থেকে কমন না আসে, তাহলে কি আমাকে গালি দিবেন?
আমি যেগুলো 3 স্টার 5 স্টার দিয়েছি যদি কমন আসে তাহলে কি গালি দিবেন? না, আমাকে গালি জি দিয়ে না, লাভ জি হবে না, না। আপনি ফ্রিতে যেটা দিতেছেন এটা অনেক, এটা আমাদের সবারই শুকরিয়া আদায় করা উচিত এবং আচ্ছা, সবসময় দোয়া করা উচিত হবে। আমাকে গালি দিয়েও লাভ হবে না, আসলে যেটা ঘটনা সেটা ঘটেই যাবে, সেটা আর ফিরে আসবে না। তো সেটা করতে হবে কি, নিজেকে নিরাপদ রাখার জন্য যে প্রশ্নগুলো আমি দিয়েছি সেই প্রশ্নগুলো সব না হোক অন্তত পক্ষে কিছু কিছু প্রশ্ন সম্পর্কে একটু ধারণা রাখা, যেন কমন একটা প্রশ্ন বা দুটো প্রশ্ন যদি কমন নাও আসে তাও যেন আপনি কিছু লিখে দিয়ে আসতে পারেন। আমার একটা বিষয় ছিল, একটা বিষয় আমার এটা ভালো দিক ছিল আমি মনে করি, যে আমি যদি একটা বিষয় একবার পড়ি পেজের পর পেজ ওটা বানিয়ে লিখে দিয়ে আসতে পারি, এবং আমি যথেষ্ট মার্জিত ভাষায় এবং ওজস্বী শব্দ দিয়ে বিষয়গুলো সুন্দর করে উপস্থাপন করে আসতে পারি। হয়তো যে প্রশ্নগুলো আমার বেশি পড়া আছে, মুখস্থ টাইপের আছে, সেই প্রশ্নগুলোর মতো না হলেও মোটামুটি মানের একটা লেখা আমি দিয়ে আসতে পারি বানিয়ে। তো এরকম আপনাকে মেন্টালিভাবে প্রস্তুত থাকতে হবে যে আপনি হয়তো একটা বা দুইটা প্রশ্ন কমন নাও পেতে পারেন। সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে ওই প্রশ্নগুলো যেটা সম্পর্কে একটু ধারণা আছে বানিয়ে লিখে দিয়ে আসতে হবে, এটা হচ্ছে মূল কথা। তো 3 স্টার মান এবং 5 স্টার মানের প্রশ্নগুলো সম্পর্কে এই বলার ছিল। প্রথমত 5 স্টার মানের প্রশ্নগুলো খুব সুন্দর করে পড়বেন এবং মুখস্থর মতো করে পড়বেন, যেন এখান থেকে সর্বোচ্চ নম্বর আপনার ওঠে, সর্বোচ্চ নম্বর আপনি এখান থেকে পান। এরপরে 3 স্টার মানের প্রশ্নগুলো মধ্যম মানের অর্থাৎ বেটার মানের পড়তে হবে। পড়ার পরে সেইগুলো সম্পর্কে একটু ভালো ধারণা রাখতে হবে, তাহলে মোটামুটিভাবে বলা যায় আপনি নিরাপদ থাকবেন। প্রশ্ন কমন আসার সম্ভাবনা অনেক বেশি এবং এখান থেকে নিরাপদ থাকা যাবে মনে হয়, আমার যেটা মনে হয়েছে। এবং আমি আপনারা জানেন কি না, আমি 15তম নিবন্ধন দিয়েছিলাম, 16তম নিবন্ধন দিয়েছিলাম, কোনোটাতে আমি পাশ করতে পারি নাই, যার কারণে আমিও আপনাদের মতো খুব বেশি ডিপ্রেসড ছিলাম, খুব বেশি হতাশাগ্রস্ত ছিলাম। আমার মনে হতো আমি মনে হয় পাশ করতে পারবো না বা এবারে হয়তো আসবো না, কিন্তু আল্লাহ রহমতে পরীক্ষা দিয়েই আমি বুঝেছিলাম এবার হয়তো পজিটিভ কিছু আসতে যাচ্ছে, এবং আল্লাহ রহমতে ভালো একটা নম্বরও পেয়েছি, আপনারা সবাই জানেন। তো এভাবে আসলে আমার একটা প্রশ্ন ছিল জি, ভাইয়া এই বিষয়ে। জি। আপনি এই যে 15 এবং 16 দামে না টেকার কারণটা কি, এই দুইটায় মানে এটা যদি বলতেন তাহলে আমাদের ক্ষেত্রে সুবিধা হইতো। আচ্ছা, 15তমতে আমার প্রিপারেশন ওইভাবে ভালো ছিল না। ভুলগুলো আপনার? আচ্ছা, আমি ভুলগুলো আমি বলছি। 15তমতে আমার প্রিপারেশন ওইভাবে ভালো ছিল না, আমি শুধুমাত্র একটা গাইড ফলো করেছিলাম, দিগদর্শন গাইড থেকেই লিখেছিলাম যা আসে, এবং যা করেছিলাম তার অনেক কিছু ভুলে গিয়েছিলাম, তেমন কিছু মনে ছিল না। টাইম ম্যানেজমেন্টটাও ঠিকঠাক মতো হয়েছিল না। আমার প্রথম প্রশ্নে আমি প্রায় 1 ঘন্টা আপ লিখেছিলাম, পরবর্তীতে আমি দিয়ে সময় পেয়েছিলাম না অন্যান্য প্রশ্নগুলো ভালো করে লেখার। আর আমার প্রস্তুতিও ভালো ছিল না, এত রেফারেন্সও করি নাই, বা নেটের যে আর্টিকেলসগুলো পাওয়া যায় ওইগুলো কিছু দেখি না। একটা বই সর্বস্ব ছিল আমার প্রস্তুতি, যার কারণে আসেনি। 16তমতে আমার মনে হয়েছে আমি কিছুটা ভালো পরীক্ষা দিয়েছি, তার চেয়ে কিছুটা ইমপ্রুভ হয়েছিল, কিছুটা ভালো প্রস্তুতি ছিল, পরীক্ষা দিয়েছিলাম, কোনো কারণে হয়তো আসেনি। তবে আলোচনাটা সেবারও আমার মনে হচ্ছে আমার মন মতো আমি করতে পারি। আমি যেগুলো করেছিলাম, যেগুলো জানতাম, সেগুলো আমি ওরকমভাবে পরীক্ষার হলে গিয়ে লেখার সময় ওরকমভাবে আসেনি, বা ভাষাগুলো অত ওজস্বীভাবে আসেনি, যার কারণে হয়তো ফেল এসেছে বা পাস করতে পারি নাই। আর ফেল বললে কোনো কথা নেই, এখানে কাটমার্ক 64 নিচে আপনাকে টিকাবে না। জি জি জি। 64 নিচে আপনাকে টিকাবে না। 64 যদি আপনার 60-62 পান তাহলে বেসিক্যালি ফেল। নিয়োগ পরীক্ষায় আসলে ফেল পাস ফেলের ব্যাপার না, ফেল বললে কোনো কিছুই হয় না। হ্যাঁ হ্যাঁ, জি। তো এই হচ্ছে আমার 15 এবং 16তমের অভিজ্ঞতা। আমি ওই ভুলগুলো আমি আইডেন্টিফাই করতে পেরেছিলাম। আমার মনে হয়েছিল আমি যেভাবে লিখছি এই লেখাগুলো আমার হচ্ছে না, পরীক্ষকের মন মতো হচ্ছে না, আমার ভাষাগুলো আরেকটু ইমপ্রুভ করতে হবে, আমার শব্দ উচ্চারণগুলো আরেকটু উন্নত হতে হবে। তারপরে আমি যখন 17তমতে ওই বিষয়গুলো রিকভারি করলাম, বেসিক্যালি টিকে গেলাম, এবং আল্লাহর মতো ভালো একটা নম্বর আল্লাহ পাওয়ার মতো তৌফিক দিয়েছে। আর প্রথমে সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আর কিছু জানতে চান? 64টা কি
ভাইবা সহকারে নাকি না, একশোর ভিতরে যে আপনি শুধু লিখিত। শুধু লিখিততে 64? হ্যাঁ, 64 নিচে এবার টিকায়নি। আমার যতটুকু মনে পড়ে, আমি যতটুকু খোঁজখবর জেনেছি, 17তমতে সর্বনিম্ন 64টি টিকেছে এবং তাদের মেরিট পজিশন হয়েছে সম্ভবত 1106। কেউ কি 17তম আছেন? কততে টিকেছে আমাকে একটু হেল্প করতে পারেন ইনফরমেশন দিয়ে? জি 17তম 65 থেকে 79, আপনার 79 আর 65 সর্বনিম্ন, আচ্ছা, আচ্ছা। প্রায় 250 জনের মতো টিকেছে। হ্যাঁ, 250 জনের মতো টিকেছে। এবার মনে হয় 300 জন টিকাবে। জি এবার একটু বেশি টিকানোর সম্ভাবনা আছে, কারণ 17 এবং 16তম মিলে এবার 606টা পোস্ট পূরণ করতে পারবে না, কিছু পোস্ট এখানে থাকবে, আবার নতুন কিছু পোস্ট আসবে, সেই জন্য একটু বেশি টিকাবে এবার। জি, exactly, ঠিক বলেছেন। আচ্ছা, এরপরে যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি, আমি আসলে অনেক কিছু ভুলে যাই, যার কারণে আমি লিখে রেখেছিলাম, এখন খুঁজে পাচ্ছি না। ফেসবুকের ভিতরে লেখা ছিল তো। আচ্ছা, পেয়েছি। এরপরে প্রস্তুতি কিভাবে নেবেন এই সংক্রান্ত প্রশ্নগুলো করতে পারেন। প্রস্তুতি সংক্রান্ত প্রশ্ন আর কি আছে? জি ভাইয়া, আমি কিছু প্রশ্ন বলি, যেটা হচ্ছে আমাদের কি নোট করলে সম্পূর্ণ প্রশ্নটা কি মুখস্থ ভিত্তিক লিখলে ভালো হবে, না উপস্থিত ভাবে বানায় লিখলে ভালো হবে? আচ্ছা, উপস্থিতভাবে বানায় লিখতে পারলে খুব ভালো, আর যদি মনে করেন যে ভুলে যাচ্ছি বা মনে থাকছে না, সেক্ষেত্রে নোট করলে ভালো। আমি নোট করিনি, বা নোট করার মতো একটু ঝামেলার কাজ মনে হয়েছে আমার কাছে। একটা নোট করতে অনেক সময় লাগে। আমি উপস্থিত মতো যা মনে আসতো, যেভাবে আসতো সেভাবেই বানিয়ে লিখে দিয়ে আসতাম। তবে আমার একটা প্রস্তুতি ছিল, আমার মাথার ভিতরে প্রশ্নের উত্তরগুলো সাজানো ছিল, কোন স্টেপ থেকে কোন স্টেপ আমি আলোচনা করব, এগুলো একটা প্রি প্ল্যানিং ছিল। প্রায় প্রত্যেকটা প্রশ্নেরই একটা প্রি প্ল্যানিং ছিল। আমি আপনাকে বলি, আমি আপনাদের বলছি, আমার আসলে সবগুলো, আমি খুব বেশি প্রশ্ন করেছি, 50-60টা প্রশ্ন করেছি, ফার্স্ট হয়েছি জন্য যে আমি এরকম বলবো এসব বিষয় না। আমি অল্প কিছু প্রশ্ন ছিল, যেরকম আমি এরকমভাবে সাজেশন, আমি যেভাবে সাজেশনটা দিয়েছি আমি এরকম সাজেশন করে নিজেও করেছি। তো যে প্রশ্নগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, ওই প্রশ্নগুলো আমি ভালো করে করেছিলাম, এবং ওই প্রশ্নগুলো থেকে প্রায় আমি 3-4টা প্রশ্ন হুবহু কমন পেয়েছিলাম। আর বাদ বাকিগুলো একটু কম গুরুত্ব দিয়ে পড়েছিলাম, বা একটু কম পড়েছিলাম আমি, যার কারণে বাকি দুটো প্রশ্ন আমি বানিয়ে লিখে দিয়ে আসতে পেরেছিলাম। এভারেজ কত পেজ লেখা উচিত 10 মার্কের প্রশ্নগুলোতে? 10 মার্ক না 15 মার্ক? আমি গত ক্লাসে বলেছিলাম, আমি 6 থেকে শুরু করে 8 পৃষ্ঠা, 6, 7, 8, এর বেশি লিখতে পারবেন না। 6, 7, 8 এর বেশি আসলে লেখা সম্ভব না, খুব বেশি হলে 8 পৃষ্ঠা। আমি 6, 7, 8 এর ভিতরেই শেষ করেছি। জি বলুন। আসসালামু আলাইকুম স্যার। আমাদের যে ব্যাকরণ পার্ট থেকে যে কোশ্চেন আসে, যেমন কি স্বরধ্বনি বিচারের মাপকাঠি বা হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষার আলোচনা, জি, স্যার এই এই যখন ব্যাকরণ পাঠের এই প্রশ্নগুলো আসে, এগুলো আমরা কিভাবে লিখবো 10 মার্কের ক্ষেত্রে? আচ্ছা, ভাষা বিষয়ক প্রশ্ন না? ভাষা বিষয়ক জি স্যার। প্রশ্নগুলোতে এবার আপনাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে বাংলা ভাষার উদ্ভব সংক্রান্ত মতবাদ পর্যালোচনা করে আপনার মতামত দিন। তো একটা ভূমিকা লিখতে হবে, এটা দিগদর্শন বই বা যে কোনো গাইডে পাবেন। ভূমিকাটা লেখার পরে তারপরে হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, আরও ভাষাবিজ্ঞানী যারা আছেন তাদের মতামত লিখতে হবে। তাদের মতামতগুলো হয়তো তাদের ভাষায় হুবহু লিখতে পারবেন না, নিজের মতো করে তারা কি বলতে চেয়েছেন সেই কথাগুলো লিখতে হবে। লেখার পরে এরপরে আপনি মতামত দিবেন। যেমন আমরা হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতটাকে বেশি প্রাধান্য দিয়ে থাকি, তাই না? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মত, বাংলা ভাষার উদ্ভব সম্পর্কে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যে মতামতটা দিয়েছেন, এটাকে সর্বাধিক গ্রহণযোগ্য মতামত বলে মনে হয়। তো এই মতামতটা নিয়ে আপনি এই সংক্রান্ত মতামত দিবেন যে বাংলা ভাষার উদ্ভব হয় এত খ্রিস্টাব্দে এবং বিকশিত হয়ে বর্তমানে আধুনিক যুগ পর্যন্ত এসেছে। তো এভাবে যেহেতু 10 মার্কের প্রশ্ন, এটা 4 পৃষ্ঠার ভেতরেই সারা লাগবে,
4 পৃষ্ঠার ভিতরে শেষ করতে হবে। আমি টাইম ম্যানেজমেন্ট যখন বলবো, টাইম ম্যানেজমেন্টের ভিতরে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে, আরো বিশদ আলোচনা হবে। স্যার আরেকটা কথা ছিল, যখন এটা গেল ভাষার ক্ষেত্রে, এখন যদি আসে যে স্বরধ্বনি বিচারের মাপকাঠি অনুযায়ী বাংলা স্বরধ্বনি সমূহের বিশ্লেষণ করুন, যেটা 16তম নিবন্ধনে আসছিল, এক্ষেত্রে আমাদের প্রশ্ন উত্তরটা আমরা কিভাবে লিখি? স্বরধ্বনি বিচারের মাপকাঠি অনুযায়ী বাংলা স্বরধ্বনির বৈশিষ্ট্য, তাই না? এটা সম্ভবত মনির চৌধুরীর ব্যাকরণ বইটাতে দেখবেন সুন্দর করে আছে, পুরনো ব্যাকরণ বইটাতে। এখান থেকে কিছু কিছু পয়েন্টস নিতে হবে, অর্থাৎ 10-12টা পয়েন্টস এগুলো নিতে হবে। স্যার এগুলোর ক্ষেত্রে কি আমরা ভূমিকা লিখতে পারবো না, সরাসরি স্বরধ্বনি কাকে বলে এভাবেই লেখা শুরু করি? ভূমিকা লেখা যেতে পারে, ভূমিকা হালকা কিছু এই 2-3 লাইনের ভিতরে ভূমিকা দিয়ে তারপরে প্রশ্নের আলোচনা করা হবে। 10 মার্কের জন্য আসলে অত বিশদভাবে আলোচনা কোনো অবকাশ নেই, সময় পাবেন না। জি স্যার, জি স্যার। আচ্ছা, তাহলে আর কারো যদি কোনো প্রশ্ন না থাকে, আমি পরবর্তী ধাপে যেতে চাচ্ছি। আর কেউ কিছু প্রশ্ন করতে চান? আচ্ছা, এরপরে আমার আলোচ্য বিষয় হচ্ছে উত্তরপত্র ডেকোরেশন। আমি গত ক্লাসে এটা নিয়ে বলেছি, আজকে যারা নতুন এসেছেন তাদের উদ্দেশ্যে বলছি। উত্তরপত্র ডেকোরেশন বলতে আমাদের যে খাতাটা দেওয়া হয়, আমরা অনেকে খাতা ভাঁজ করে লিখি সময় বাঁচানোর জন্য। তবে ভাঁজ করে লিখলে কি হয়, আর এত বেশি প্রশ্ন লিখতে হয়, এত কম সময় থাকে যে খাতাগুলোর প্রতি খুব চাপ প্রয়োগ করতে হয়, অর্থাৎ খুব দ্রুত উল্টাতে হয়, খুব দ্রুত আরেক পেজে যেতে হয়, তখন ভাঁজগুলো বোঝা যায় না। যার কারণে দেখা যাচ্ছে যে আপনার লাইনগুলো বাঁকা হওয়ার বা সব জায়গায় একই স্পেস না পড়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এই কারণে আমি কি করতাম, আমি কি লিখতাম, কি বলে, মার্জিন করতাম পেন্সিল দিয়ে বা রঙিন কালি দিয়ে করতে পারেন। আমি পেন্সিল দিয়ে মার্জিন করেছি, দাগ টেনে লিখতাম। এতে করে কি হয়, আপনার শুরুতে পরীক্ষা হলে বসার পরে যে 15 মিনিট পর 15 মিনিটে মার্জিন হয়ে যায়, কিন্তু আপনার ওই সময়টুকু একটু কষ্টকর মনে হয়, ওই সময়টুকু একটু বিরক্ত লাগে, এত খাতা এত পেজ মার্জিন করবো কীভাবে। কিন্তু ওই একটা সময় মার্জিন করে ফেললে পরবর্তীতে আপনার আর কোনো সমস্যা হয় না, এবং খাতাটার সৌন্দর্যটাও বজায় থাকে। যার কারণে ভাঁজ করে লিখলে যেটা হয়, অনেক দ্রুত পেজ উল্টানোর কারণে, এখান থেকে ওখানে যাওয়ার কারণে কিন্তু এই ভাঁজগুলো খুলে যায়, ভাঁজগুলো পরবর্তীতে বোঝা যায় না, তখন একটা হ্যাসেলে পড়তে হয়। এই বিষয়গুলো যারা ভাঁজ করে লিখতে অভ্যস্ত তারা ভাঁজ করে লিখতে পারেন, কোনো সমস্যা নেই। যেভাবে হোক খাতাটাকে সুন্দর করতে হবে, খাতার ডেকোরেশনটা ভালো হতে হবে। এরপরে প্রশ্ন যখন লেখা শুরু করবেন, যদি কবিতার হয়, কবি সম্পর্কে হয়, তাহলে ওই প্রশ্ন রিলেটেড প্রাসঙ্গিক একটা উদ্ধৃতি শুরুতেই লেখা। আমি যেমন নজরুলের বিদ্রোহী চেতনাটা যখন লিখেছিলাম, তখন শুরু করেছিলাম এভাবে, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণক্ষেত্র। এই একটা লাইন দিয়ে নজরুলের বিদ্রোহী চেতনার শুরু করেছিলাম, এবং পরবর্তীতে ভূমিকা, এরপরে নজরুলের উদ্ভবকাল এবং তার সমসাময়িক সাহিত্য জগৎটা কেমন ছিল, তার সমসাময়িক সাহিত্যিক আবহটা কেমন ছিল, আপনাদের গ্রুপে আমি আমার নোটটা সরবরাহ করেছি, হয়তো বা আপনারা দেখতে পেরেছেন। এটা নিয়ে বিস্তারিত আলোচনা করতে গেলে আমাদের মিটিংয়ের সময়টা শেষ হয়ে যাবে। তো এরকমভাবে আপনি যদি শুরুতেই একটা উদ্ধৃতি দিয়ে লেখা শুরু করতে পারেন, পরীক্ষক অনেক বেশি খুশি হবে। এরপরে উদ্ধৃতিগুলো অনেকেই বলেন কালো কালি দিয়ে লিখবো নাকি রঙিন কালি দিয়ে লিখবো। কালো কালি দিয়ে লিখলে সমস্যা নাই, কালো কালি দিয়ে লিখলেও কোনো সমস্যা হবে না যদি বোঝা যায়। অর্থাৎ আমি একটি প্রশ্নে আলোচনা করলাম, আলোচনার পরে ধরেন একটু আমি আলোচনা লিখেছি, লেখার পরে এই যে এই বইটাতে যেভাবে আছে ফাঁক আছে, বোঝা যাচ্ছে কিন্তু এটা উদ্ধৃতি, তাই না? এটা যেহেতু টাইপিং লেখা, সহজেই উদ্ধৃতি বোঝা যায়, কিন্তু লেখার যাদের, আমার মতো যাদের হাতের লেখা খারাপ, আমার হাতের লেখা কিন্তু যথেষ্ট খারাপ, তো আমার মতো যাদের হাতের লেখা খারাপ তাদের কিন্তু এক লাইনের ভিতরে আরেক লাইন ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে, এবং উদ্ধৃতি কোনগুলো এগুলো অনেক সময় বোঝা যায় না। এক্ষেত্রে লেখার পরে একটু স্পেস দিব, স্পেস দেওয়ার পরে উদ্ধৃতিটা লিখবো, উদ্ধৃতি লেখার পরে আরেকটু স্পেস দিয়ে এরপরে আবার পরবর্তী ধাপের আলোচনা শুরু করবো, এবং যেন বোঝা যায় উদ্ধৃতি এটা, এবং এই উদ্ধৃতিটা যেন
খাতা খোলার সাথে সাথে আপনি পরীক্ষক যখন খাতা দেখবেন, খাতা খোলার সাথে সাথে যেন বোঝা যায় এই উদ্ধৃতিগুলো আমি লিখেছি। সেক্ষেত্রে অনেকে রঙিন পেন সাজেস্ট করেন, আমিও সাজেস্ট করি যদি রঙিন কালি দিয়ে লিখতে পারেন তাহলে ভালো হয়, খারাপ হবে না। তবে রঙিন কালি দিয়ে লিখতে যদি অনেকে এই আশঙ্কা থাকে যে আমার সময় বেশি লেগে যাবে, সেক্ষেত্রে না লিখলেও চলবে। রঙিন কালি ব্যবহার করতে পারেন, সময় স্বল্পতার কারণে নাও করতে পারেন, তবে উদ্ধৃতিগুলো যেন স্পষ্ট হয়। রঙিন কালি যদি ব্যবহার করতেই হয়, সবুজ কালি অথবা নীল কালি ব্যবহার করবেন, সবুজ কালি অথবা নীল কালি ব্যবহার করবেন। আর একটা প্রশ্নের ক্ষেত্রে কতগুলো উদ্ধৃতি দিব, এটা অনেকেরই প্রশ্ন। এই সংক্রান্ত প্রশ্ন বা কার কার মনে আছে একটু হাত তোলেন, মানে হাত তোলার ক্লিক করেন এই সংক্রান্ত প্রশ্নগুলো। আচ্ছা, অনেকেরই হাত উত্তোলন করেছেন। তো এই সংক্রান্ত প্রশ্ন অনেকেরই আছে যে একটা প্রশ্নে কতগুলো উদ্ধৃতি আমি দেব। প্রশ্ন টু প্রশ্ন ভ্যারি করবে। এখানে কবিতার যে আলোচনাটা, কবি সম্পর্কে যে আলোচনা, এখানে কিন্তু আপনি উদ্ধৃতি অনেক বেশি দিতে পারবেন। আমি 6টা 7টা 8টা এরকম উদ্ধৃতি লিখেছি। নজরুল সম্পর্কে লিখতে গেলে আমার কলম থামে না, এ কারণে আমি নজরুলের অনেক উদ্ধৃতি মুখস্থ আছে। আমার মনে হয় আমার জীবনে আমি সবচেয়ে বেশি নজরুলের কবিতাই পড়েছি। তো এরকম আপনাদের যাদের ফেভারিট কবি আছে তাদের সম্পর্কে অনেক বেশি উদ্ধৃতি মুখস্থ আছে, এগুলো বেশি দিতেই পারেন। যাদের সম্পর্কে কম উদ্ধৃতি জানা আছে, 6টা 5 6টা 7টা 8টা এরকম দেওয়া যেতে পারে। আবার খেয়াল রাখবেন, উদ্ধৃতি বেশি দিতে গিয়ে যেন আবার উত্তরটা উদ্ধৃতি সর্বস্ব না হয়, উত্তরটা যেন আবার উদ্ধৃতি সর্বস্ব না হয়, তাহলে কিন্তু ঝামেলা আছে। আলোচনাও করতে হবে, উদ্ধৃতিও দিতে হবে, আলোচনাও করতে হবে, উদ্ধৃতিও দিতে হবে। শুধু আলোচনাতেও নম্বর ভালো আসবে না, আবার শুধু উদ্ধৃতিতেও নম্বর ভালো আসবে না। উদ্ধৃতিটার ব্যাখ্যা দিতে হবে শুরুতে, অর্থাৎ ওই যে উদ্ধৃতিটা আপনি প্রয়োগ করবেন, ওই উদ্ধৃতি সম্পর্কে, ওই উদ্ধৃতির ভিতরে যে কথাগুলো আছে এগুলো আপনার মতো করে ব্যাখ্যা করবেন। ব্যাখ্যা করার পরে উদ্ধৃতিটাকে প্রয়োগ করবেন। আপনি ব্যাখ্যা করলেন, লিখলেন একরকম, উদ্ধৃতিটা দিলেন আরেক রকম, সেক্ষেত্রে কিন্তু নম্বর কাটা যাবে, সেক্ষেত্রে কিন্তু নম্বর কম আসবে। বোঝাতে পেরেছি? বুঝতে পেরেছেন সবাই? জি জি। তো আপনি মনে রাখবেন, আপনাকে একটা প্রশ্ন 25 মিনিট বা 22-23 মিনিটের ভিতরে লিখতে হবে। কতটুকু উদ্ধৃতি দিলে আপনার জন্য নিরাপদ হবে, কতটুকু উদ্ধৃতি দিলে প্রশ্নের আলোচনাটাও ভালো লেখা যাবে, এই বিষয়গুলো। অর্থাৎ 4টা 5টা 6টা 7টা 8টা যে যেরকম পারেন উদ্ধৃতি দিবেন, তবে উদ্ধৃতি সর্বস্ব যেন না হয়। আবার শুধুমাত্র উদ্ধৃতি ছাড়া অনেক বেশি আলোচনাও যেন না হয়। আলোচনা উদ্ধৃতি দুটোই একই মাপের হবে। আলোচনা উদ্ধৃতি দুটোর ভিতরে একটা সামঞ্জস্যতা থাকবে। আচ্ছা, এরপরে যেমন ভাষা বিজ্ঞানের আলোচনা করতে গেলে ওখানে উদ্ধৃতি দেওয়ার কোনো অবকাশ নেই, ওখানে কোনো উদ্ধৃতি আসবে না। চণ্ডীদাস সমস্যা আলোচনা করতে গেলে তেমন কোনো উদ্ধৃতি আসবে না। এগুলোতে উদ্ধৃতি আসে না জন্য, উদ্ধৃতি নাই জন্য মাথা খারাপ করার দরকার নেই যে আমি কীভাবে এখানে উদ্ধৃতি বানাবো। ভাষা বিজ্ঞানের আলোচনা আপনি উদ্ধৃতি বানাবেন, উদ্ধৃতি বানানোর কোনো অবকাশ নেই। অর্থাৎ যেভাবে আছে ওইগুলোতে, যেগুলোতে উদ্ধৃতি কম, যেগুলোতে উদ্ধৃতি নেই, ওগুলোতে ইনফরমেশন দিয়ে ভরে দেবেন। অর্থাৎ বেশি বেশি ইনফরমেশন দেবেন, বেশি বেশি তথ্য দিবেন, তাহলে উত্তরের ওজনটা বাড়ে। যেগুলোতে উদ্ধৃতি কম, যেমন উপন্যাসের আলোচনার ক্ষেত্রে অত বেশি উদ্ধৃতি প্রয়োগ করা সম্ভব হয় না। তারপরে হচ্ছে গল্পের আলোচনার ক্ষেত্রে কিছু কিছু উদ্ধৃতি হয়তো দেওয়া যায়, কিন্তু প্রবন্ধের আলোচনার ক্ষেত্রে অত বেশি, উপন্যাসের আলোচনার ক্ষেত্রে অত বেশি উদ্ধৃতি দেওয়া যায় না। ভাষা বিজ্ঞানের ক্ষেত্রে তো দেওয়াই যায় না। তো যেগুলোতে উদ্ধৃতি কম বা উদ্ধৃতি নেই, এগুলো ইনফরমেশন বেশি দিতে হবে। যেমন চণ্ডীদাস সমস্যায় কিন্তু উদ্ধৃতি এইভাবে আসবে না। দু একটা উদ্ধৃতি হয়তো দিতে পারবেন, যেমন চণ্ডীদাসের কয়েকটা আছে, পদ আছে। তারপরে যে বরু চণ্ডীদাস, শ্রীকৃষ্ণ কীর্তন থেকে দু একটা উদ্ধৃতি দেওয়া যায়। তারপরে বৈষ্ণব পদাবলীর যে চণ্ডীদাস, এখান থেকে কিছু কিছু উদ্ধৃতি অল্প কিছু দেওয়া যায়, 2-3টা, বেশি দেওয়া যাবে না। তো এই প্রশ্নগুলো আলোচনার ক্ষেত্রে আপনার যুক্ত হবে ইনফরমেশন। এই প্রশ্নগুলো আলোচনার ক্ষেত্রে অবশ্যই তথ্য নির্ভর হতে হবে, অর্থাৎ যত বেশি তথ্য দিবেন তত বেশি নাম্বার বেশি পাওয়া যাবে। তথ্যগুলো অবশ্যই যেন খাপ ছাড়া না হয়, তথ্যগুলো কীভাবে লিখবো? তাহলে আলোচনা লিখবো, আলোচনার ভেতরে তথ্যগুলো এমনভাবে দেব যেন আপনি যে এখান থেকে তথ্যগুলো যেন বিক্ষিপ্ত আকারে না থাকে। আমি কি বোঝাতে পেরেছি?
তথ্যগুলো যেন বিক্ষিপ্ত আকারে না থাকে, আলোচনার ভেতরে ভেতরে তথ্যগুলো দিয়ে দিতে হবে। বুঝতে পেরেছেন কি? জি। আচ্ছা, প্রবন্ধের আলোচনায় উদ্ধৃতি কম আসবে, এখানে ইনফরমেশন বেশি দিতে হবে। এরপরে হচ্ছে উপন্যাসের আলোচনায় উদ্ধৃতি কম আসবে, উদ্ধৃতি বেশি মুখস্থ করা সম্ভব হয় না, উপন্যাসের উদ্ধৃতি অনেক বড় বড় হয়, মুখস্থ থাকে না। সেক্ষেত্রে তথ্যগুলোর উপর জোর দিতে হবে, উদ্ধৃতি কম দিলেও সমস্যা হবে না। তবে কবিতার ক্ষেত্রে কবিতার আলোচনার অবশ্যই বেশি বেশি করে উদ্ধৃতি দিবেন এবং আলোচনাটাও উদ্ধৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে আলোচনা করবেন। তো কেউ চাইলে রঙিন কালি দিয়েও দিতে পারেন। রঙিন কালির ভিতরে মেয়েদের যেমন পছন্দ হচ্ছে এই যে ম্যাজেন্ডা কালার, আরও কী কী কালার আছে, গোলাপি কালার, এগুলো মোটেও ইউজ করবেন না। সবুজ কালার অথবা নীল কালার, সবুজ কালার অথবা নীল কালারের কলম পাওয়া যায়। আর আবার হচ্ছে জেল পেন, অর্থাৎ যে কালিগুলো একদম খুব বেশি বের হয় এরকম না, অরবিটের সবুজ কালারের সবুজ কলম পাওয়া যায়, আবার নীল কলম পাওয়া যায়। অরবিটের নিতে পারেন, তাহলে কী হবে, অনেক সময় আরও যে জেল পেনগুলো আছে রঙিন কালির, ওগুলো লিখলে কী হয়, পরবর্তী পৃষ্ঠায় একটা দাগ বসে যায়, অর্থাৎ কালিগুলো ভেজা টাইপের থাকে। আমি মনে হয় কলমগুলোর নাম মনে নাই, আমি কি বোঝাতে পেরেছি কোন কলমগুলোর কথা বলছি? আপনারা কি বুঝতে পেরেছেন? দেখবেন কিছু কিছু। হ্যালো হ্যাঁ ভাইয়া, জি, বলছি এই যে আপনি কোটেশনটা বলছেন যে রঙিন পেন দ্বারা লেখা, এটা তো অনেক কিছু আবার সমর্থন করে না, বিষয়টা এটা কি দেওয়া ঠিক হবে? দেওয়া যেতে পারে। আমি কিছু কিছু রঙিন কালি দিয়েও লিখেছিলাম, আমি কিছু কিছু উদ্ধৃতি রঙিন কালি, যখন রঙিন কালি দিয়ে একটা প্রশ্নের উদ্ধৃতি লিখেছি সবগুলো রঙিন কালি দিয়ে লিখেছি, আবার যেখানে সাদা কালো কালি ওখানে সাদা কালো দিয়ে লিখেছি। তো এটা সমস্যা হবে না, এটা আশা করি সমস্যা হবে না। তবে রঙিন কালি দিয়ে টিচারদের চিন্তা ভাবনার উপর নির্ভর করবে। হ্যাঁ, রঙিন কালি দিয়ে লিখলে আপনার খেয়াল রাখবেন, আচ্ছা, রঙিন কালি দিয়ে লিখলে খেয়াল রাখবেন রঙিন কালিগুলো যেন শুকনো কালি টাইপের হয়, যেমন ভেজা কালি যেগুলো আছে, যেগুলো এক পৃষ্ঠায় লিখলে আরেক পৃষ্ঠা পর্যন্ত নষ্ট হয়ে যায়, দাগ বসে যায়, এরকম কলমগুলো ব্যবহার না করাই ভালো। এরকম কলমগুলো ব্যবহার করে পরবর্তী পৃষ্ঠাগুলোতেও অনেক সময় দাগ পড়ে যায়, দেখতে খারাপ লাগে। বুঝতে পেরেছেন? জি জি, থ্যাংক ইউ। এরপরে উত্তরপত্র ডেকোরেশন সংক্রান্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা, সম্পূর্ণ প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল। আপনি বলছেন ভূমিকা লেখার কথা, তো উদ্ধৃতি দিলাম, দেওয়ার পরে ভূমিকাটা কি ভূমিকা লিখবো না, যেটা লিখবো সেটা লিখে যাব ভূমিকা আকারে, কিন্তু ভূমিকাটা লিখবো না, বা ভূমিকা বা সূচনা এগুলা বাদ দেবো কিনা? হ্যাঁ, আমি যখন লিখেছি ভূমিকা এই কথাগুলো, অর্থাৎ পয়েন্ট করে লিখেছি, কিন্তু পয়েন্টগুলোর নাম লিখিনি। ভূমিকা বা হচ্ছে ধরেন এই যে নজরুলের ধর্মক্ষেত্রে বিদ্রোহ, সামাজিক ক্ষেত্রে বিদ্রোহ, বা রাষ্ট্রীয় ক্ষেত্রে রাষ্ট্র শোষকদের বিরুদ্ধে বিদ্রোহ, তারপরে হচ্ছে সামাজিক বঞ্চনার বিরুদ্ধে বিদ্রোহ, এই পয়েন্টগুলোর নাম লেখাটা, পয়েন্টগুলোর নাম না লিখে পয়েন্ট করে লিখবেন। পয়েন্টগুলোর নাম লেখাটা আসলে ওই পুরনো আমলের উত্তর উপস্থাপনার কৌশল, এগুলো লেখার কোনো প্রয়োজন নেই। পয়েন্টগুলোর নাম না লিখলেই ভালো, পয়েন্টগুলোর নাম লেখার ভিতরে কোনো মাহাত্ম নেই। প্রশ্ন লেখার ক্ষেত্রে ওখানে কি হচ্ছে প্রশ্নের সিকোয়েন্স মেইনটেইন করে লিখতে হবে, যে 1 2 3 4 আমি যদি উলটপালট করে লিখি কোনো সমস্যা হবে কি? কোনো সমস্যা নাই। আমাদের সময় নজরুলের প্রশ্নটা ছিল সম্ভবত 4 নম্বরে, আমি 4 নম্বর প্রশ্ন দিয়ে শুরু করেছিলাম। আপনার যে প্রশ্নটা আপনার বেস্ট মনে হবে, আপনি অনেক বেশি জানেন এই প্রশ্নটা সম্পর্কে, ওটা দিয়ে শুরু করবেন, কোনো সমস্যা নাই। তবে বিভাগগুলো মেইনটেইন করবেন। ক বিভাগ থেকে অ্যান্সার করলে ক বিভাগের ভিতরে লিখবেন, খ বিভাগ থেকে অ্যান্সার করলে খ বিভাগের ভিতরেই লিখবেন। এছাড়াও আপনার যে কোনো প্রশ্ন যে কোনো জায়গায় লিখতে পারবেন। একটা প্রশ্ন ছিল, আর একটা প্রশ্ন, যে এখানে ক খ বিভাগ থেকে, ক বিভাগে আপনার 25 মার্কের, তো এইটা আগে ওই ব্রড প্রশ্ন দিয়ে শুরু করলে ভালো হবে না এই খ বিভাগে যেটা শর্ট প্রশ্নগুলো থাকে, মানে 25 মার্কের, এখানে কোনটা ভালো হবে? অনেকেই আপনার ব্যাকরণ পাঠ দিয়ে শুরু করে, এটাও করতে পারেন। জি জি।
তাতে সময় বাঁচবে। আমি অবশ্য সাহিত্য পাঠ দিয়ে শুরু করেছিলাম, সর্বশেষ ব্যাকরণ লিখেছিলাম। ব্যাকরণ পাঠ দিয়ে শুরু করা যেতে পারে, আবার সাহিত্য পাঠ দিয়ে শুরু করাটাও যেতে পারে, এখানে কোনো সমস্যা হবে না। ব্যাকরণ পাঠ দিয়ে শুরু করলেও কোনো সমস্যা নেই, সাহিত্য পাঠ দিয়ে শুরু করলেও কোনো সমস্যা নেই। যে কোনো একটা পাঠ থেকে শুরু করতে পারেন, ক বিভাগ থেকে শুরু করতে পারেন, খ বিভাগ থেকে শুরু করতে পারেন। আচ্ছা, আমাদের সম্ভবত আর বেশিক্ষণ নেই। আমি আবার 14 মিনিট পরে শেষ হয়ে যাবে। 14 মিনিট পরে আবার লিঙ্ক দিব, আপনারা ওই নতুন লিঙ্কে জয়েন করবেন, তাহলে আবার আলোচনাগুলো আমরা কন্টিনিউ করতে পারবো। এর ভিতরে যতটুকু সম্ভব আমি বলছি। জি ভাইয়া, ডেকোরেশন বিষয়ে একটা প্রশ্ন ছিল। জি, মার্জিন টানবো, মার্জিনটা কি আমরা চারো পাশে টানবো না দুই পাশে টানবো? দুই পাশে টানবেন, চার পাশে টানার দরকার নেই, দুই পাশে টানবেন। আর কিছু জানতে চান? সুমাইয়া এনি আপু কিছু বলবেন আপনি? স্যার আমাদের এখানে এই যে ব্যাকরণ অংশে যেগুলো আছে, যে সমার্থক শব্দ, বাগধারা, বিশেষ করে বাগধারার ক্ষেত্রে বলা হয় যে বাক্য রচনা। এই বাক্য রচনাটা আমরা কিভাবে করলে বেশি ভালো হবে আমাদের? যে বাক্যটা আপনার কাছে সাধারণভাবে করলে হবে। বাক্য রচনা শুধু যে কোনো একটা বাক্য হলেই হবে, যে কোনো একটা বাক্য হলেই হবে। খুব বেশি কঠিন বা বড় কিছু লেখার দরকার নেই। যে কোনো একটা বাক্য, অর্থাৎ যেটা অর্থকে ওই বাগধারার অর্থকে প্রতিনিধিত্ব করে, এরকম একটা অর্থ হলেই হবে। অর্থাৎ বাগধারাটি লিখবেন, বাগধারাটি লেখার পরে ব্র্যাকেটের ভিতর বাগধারাটির অর্থ লিখবেন, এরপর একটা হাইফেন দিয়ে একটা বাক্য রচনা করে দিবেন। জি ভাই, আর একটা আপনার নিজের সম্পর্কে একটা প্রশ্ন করবো। নাজমুন্নাহার নাজমা আপনি লিখেছেন, আমার কথা শোনা যাচ্ছে না। আমার কথা কি শোনা যাচ্ছে? সবাই কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, জি ভাই, শোনা যাচ্ছে। জি বলেন। জি জি ভাইয়া, যে হাতের লেখা কি একটা বড় ফ্যাক্ট? আপনি কি মনে করেন যে আপনার হাতের লেখা ভালো হইলে আরো মার্কস বেশি উঠতো আপনার? হাতের লেখাটা শতভাগ না, হাতের লেখা ওরকম না। আসলে এনটিআরসি এর সর্বোচ্চ, সম্ভবত এনটিআরসি এর সর্বোচ্চ নম্বরই আপনার 81-এর উপরে। সর্বোচ্চ মার্কস 82। 82। আচ্ছা আচ্ছা, 82-এর উপরে আজ পর্যন্ত কেউ পায় নাই। সপ্তম নিবন্ধন থেকে 6 জন মনে হয় 82 পেয়েছে, এরপর থেকে কমছে, এরপর কেউই পায় নাই। হ্যাঁ হ্যাঁ। তো হাতের লেখার জন্য যদি নাম্বার ভেরি করতো, তাহলে আমার হাতের লেখা অনেক বেশি খারাপ, আমি হয়তো এত নাম্বার পেতাম না। হাতের লেখাটা ডেকোরেশন করলে সব লেখাই সুন্দর লাগে দেখতে, তবে হাতের লেখাটা স্পষ্ট হওয়া বাধ্যতামূলক, স্পষ্ট হতে হবে। আমার হাতের লেখা খারাপ হলেও আপনারা দেখেছেন, আমি আমার নিজ হাতে লেখার নোট কিন্তু আমি গ্রুপে শেয়ার করেছি, আপনারা দেখেছেন আমার হাতের লেখা খারাপ হলেও দূর থেকে হলেও পড়া যায়, সবগুলো ওয়ার্ডই পড়া যায়। ভাইয়া, জি, বাগধারাগুলো কি বিগত সালের ওইগুলো থেকে পড়লে হবে? আচ্ছা, বাগধারার জন্য আমি আপনাদেরকে দেখা দিচ্ছি, বইয়ের কোনো অ্যাড করছি না, এই বইটা সবার কাছেই আছে। বাংলা ভাষা সাহিত্য জিজ্ঞাসা, এখান থেকে পড়বেন। বাগধারা, বিপরীত শব্দ, সমার্থক শব্দ এখান থেকে পড়লে আর এর বাইরে একটা কিছু পড়া লাগবে না। কিন্তু অনেক বেশি আছে, আপনি ইম্পর্টেন্ট দেখে, যেগুলো বিসিএস এর আসে, প্রাইমারি জবে আসে, অন্যান্য চাকরি পরীক্ষায় আসে, এগুলো দেখে কিছু কিছু দাগিয়ে পড়তে হবে। এটার নাম কি বলবেন ভাই? আরেকবার। ডক্টর সৌমিত্র শেখরের লেখা বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা। ভাইয়া আমার একটা কথা ছিল। জি আপু বলেন। ভাইয়া বলতে চাচ্ছিলাম, অনেকে অনেক মানে এই নিবন্ধন শুনতে অনেক ভয় দেখায়। তো আমার তো ভাইয়া দাদু ছোট, তো আমি তো ট্রাই করবো এবারই শিকার। তো আমি অনার্স কমপ্লিট করেছি সবে, মাস্টার্স এর ভর্তি। আমি এই যে 4 বছর যেভাবে পড়াশোনা করছি, যেভাবে প্রশ্নের উত্তর লিখছি, ওইভাবে লিখলেই কি হবে না নতুন করে আবার নোট করে কি প্রিপারেশন নিতে হবে? হ্যাঁ, আমি বলছি আপু, আপনার কথাটা আমি বুঝতে পেরেছি। আমরা অনার্সে যে পরীক্ষা দিয়েছিলাম 4 ঘন্টা, ওই পরীক্ষা আমরা 3 ঘন্টায় দিই। প্রথমত ব্যাপার হচ্ছে সময়টা আপনি অত লিখতে পারবেন না, সময়টা অত পাবেন না। আর এটা যেহেতু প্রতিযোগিতামূলক পরীক্ষা, অনার্সে আপনার 100 জনের সঙ্গে প্রতিযোগিতা হয়েছে, এখানে প্রতিযোগিতা হবে 35-40 হাজার জনের সঙ্গে। তো একটু ব্যতিক্রম তো লিখতেই হবে। অনার্সে পাস করার জন্য আমরা পড়েছি, আর এখানে আমরা চাকরি পাওয়ার জন্য পড়ি বা বেশি নম্বর গেইন করার জন্য পড়ি। এক্ষেত্রে আপনার হচ্ছে বললাম যে উত্তরপত্র ডেকোরেশন, তারপরে কোটেশন বেশি বেশি দেওয়া,
একটু আলোচনাগুলো একটু সমৃদ্ধ ভাষায়, একটু ওজস্বী ভাষায় লেখা, এই বিষয়গুলো আসলে গুরুত্বপূর্ণ। অনার্সে আমরা অ্যাজ ইউজুয়াল গদগদা টাইপেরই লিখেছি। কেউ কেউ হয়তো যারা ভালো লিখেছে তারা তো ডিপার্টমেন্টের শিক্ষক হওয়ার জন্য বেশি বেশি পড়াশোনা করেছে বা ভালো রেজাল্ট করেছে, প্লেস করেছে, তাদের কথা আলাদা। আমরা যারা এই যে অন্য চাকরির ক্ষেত্রে আছি বা ডিপার্টমেন্টে ওরকম পজিশন করতে পারি নাই, আমাদের জন্য, অর্থাৎ যারা একটু নিম্নবিত্তের কাতারে, আমি তাদের দলে। তো ভাইয়া, জি। এই যে আমরা শিখতে চাচ্ছি প্রশ্নের যে ধরন, মানে মিনিমাম কত পেজ লিখতে হবে 15 মার্কসের জন্য? আচ্ছা, 15 মার্কসের জন্য 6 থেকে 8, 6, 7, 8 এই কয় পৃষ্ঠার এই কয়ের ভিতরেই শেষ করতে হবে। 6 থেকে 8 এর ভেতরেই, এর বেশি সময় পাবেন না। আর নীল কালি ইউজ করবো না সবুজ? নীল সবুজ দুটোই ইউজ করতে পারেন, দুটো যে কোনো একটা ইউজ করতে পারেন, অথবা কালো কালি ইউজ করতে পারেন, কোনো সমস্যা হবে না। তবে আচ্ছা, আমার সরি বলেন। জি, তবে হচ্ছে কালি, যদি রঙিন কালি ইউজ করেন, কলমগুলো দেখবেন যেমন অরবিটের রঙিন কালির কলমগুলো আছে, ওইগুলো ইউজ করবেন। যে কালিগুলো জেল পেন টাইপের, অর্থাৎ এক পৃষ্ঠা রেখে আরেক পৃষ্ঠায় দেখা যায়, ওরকম টাইপের কালি ইউজ করলে কিন্তু খারাপ হয়ে যাবে। ওরকম টাইপের কালি ইউজ না করাই ভালো। ভাইয়া মেটাডোর কলমগুলো হবে না? জি, মেটাডোর? হ্যাঁ, ম্যাটাডোর কলম, তারপরে হচ্ছে ম্যাটাডোরের হচ্ছে অরবিট কলমগুলোতে দেখবেন যে এমনিতেই আপনি কালো কালির যে কলমগুলো ওরকমই কালি, অর্থাৎ কালিগুলো জেল টাইপের না, নরম না। মানে কালো পেন ইউজ করলে বেশি হাইলাইট হয় না কালো কালি দিয়ে লিখলে? হাইলাইট যে কোনো ভাবে করা যায়, হাইলাইট যে কোনো ভাবে করা যায়। উদ্ধৃতি দেওয়ার আগে একটু স্পেস, উদ্ধৃতি লেখার পরে একটু স্পেস দিলে এটা বোঝা যায় উদ্ধৃতি, এটা ব্যাপার। আর হচ্ছে কবিতার নাম উল্লেখ করাটা কতটা জরুরি, যেগুলো আপনি জানেন সেগুলো উল্লেখ করবেন, যেগুলো জানেন না সেগুলো উল্লেখ করা দরকার নাই। আচ্ছা, একটা ভাই লিখেছে, ভাই উদ্ধৃতি দেওয়ার ক্ষেত্রে কাব্য এবং কবিতার নাম উল্লেখ করা কতটা জরুরি জানাবেন। আর যেগুলো আপনি জানেন সেগুলো দিতে পারেন, না জানলে দেওয়ার দরকার নাই, ভুল লেখা যাবে না। জি আপু। আরেকটা কথা, জি আপু। মানে আমি যে পয়েন্ট গুলো দেবো, পয়েন্ট মনে থাকলে কি দেবো, পয়েন্ট মনে না থাকলে আপনাদের কি যারা আকারে আপনার নোটে দেখছিলাম, তো ওইভাবে দিলেও হবে না? হ্যাঁ, পয়েন্টগুলোর নাম উল্লেখ করার কোনো দরকার নাই, পয়েন্টগুলোর নাম লিখবেন না, শুধু প্যারা প্যারা করে লিখবেন, পয়েন্টগুলোর নাম লেখার দরকার নাই। পয়েন্টগুলোর নাম অনেক আগে আমরা লিখতাম, যখন আমরা যে সৃজনশীল পদ্ধতি ছিল না, বা হচ্ছে আমরা পুরনো পদ্ধতিতে যখন উত্তর করেছি, তখন আমরা পয়েন্টের নাম লিখতাম একাডেমিক পড়াশোনায়। চাকরির পড়াশোনায় ওইভাবে পয়েন্টের নাম উল্লেখ করার দরকার পড়ে না। যদি আপনার হচ্ছে বিশেষ করে সাহিত্যের আলোচনায় এই পয়েন্টগুলোর নাম উল্লেখ করার দরকার নেই। আচ্ছা ভাইয়া, আপনি তো নজরুলের একটা নোট দেখলাম শেয়ার করলেন, তো এরকম আরো কিছু আমাদের আর কি মাঝে তুলে ধরলে খুশি হইতাম। আমি আসলে নোট করি নাই আপু, আমি অনেক কষ্টে ওই একটা নোট করার সময়টা পেয়েছিলাম, এবং ওটা অন্য একটা পারপাসে করা ছিল, যার কারণে ওই নোটটাই আমার কাছে আছে, যেটা আছে আমি ওটাই শেয়ার করেছি, আর কোনো নোট নেই। এই বছরে মনে হয় না যে আমি আর কোনো নোট করতেও পারবো, আর আমার অনেক বেশি ব্যস্ততা বেড়েছে, যার কারণে আমার পক্ষে এই মুহূর্তে নোট করার কোনো প্ল্যানিং নেই। আচ্ছা ঠিক আছে, যতটুকু আর কি করছেন ওইটাই ধন্যবাদ। আর আরেকটা কথা, কিছু মনে করেন না, জি আপু। আপনার যে সাজেশনটা দেখলাম ভাই, খুব ভালো লাগছে। তো এটি কমপ্লিট হয়ে যাবে না, মানে কোটা প্রাইভেটের যে কোনগুলো মাস্টার রাখলে? জি আপু, আমি আপনার কথা শুনতে পাচ্ছি না, আরেকবার একটু বলেন। আমি বলতে চাচ্ছিলাম আপনি যে প্রশিক্ষণটা দিচ্ছেন এটা খুবই সুন্দর ইনভেস্টমেন্ট, মানে আপনি যেসব সাহিত্যিকদের দিয়েছেন, তো 5 স্টার 3 স্টার আছে, এটা তুলে হবে 2 স্টারও কি করতে হবে? একটু বাকিবাজির জন্য জিজ্ঞেস করলাম। আচ্ছা, আপুর কথা কি আপনারা বুঝতে পেরেছেন? আমি আসলে বুঝতে পারি নাই। যেটা বোঝাইতে চাইছে যে 5 স্টার আর 3 স্টার করলেই কি হবে, নাকি বাকি সবগুলো পড়তে হবে? হ্যাঁ, আমি বলেছি 5 স্টার 3 স্টার পড়লেই কমন পড়ার কথা। এখন যদি একটা দুটা প্রশ্ন মিস্টেক হয়ে যায়, সেক্ষেত্রে তো আমাকে কি গালি দিবেন? আমাকে গালি দিয়ে লাভ হবে না। সেক্ষেত্রে আপনার প্রস্তুতি রাখতে হবে। ভাইকেই 100% গ্যারান্টি দিতে পারবে না ভাই, এটা আপনি যে দিচ্ছেন এটা আমাদের কাছে অনেক কিছু। হ্যাঁ, আপনারা ওই জন্য 100% গ্যারান্টি বাংলাদেশে কোনো প্রকাশনই দিতে পারবে না। জি জি জি, হ্যাঁ
যেটা বলছিলাম আমি একটু বলি প্লিজ, জসিমউদ্দিন ভাই। এটা আমরা অবশ্যই করবো যে আপনি আমাদেরকে দিচ্ছেন সময় নষ্ট করে গাড়ি দিয়ে আচ্ছা, আমরা এমনিতেই এমনি মজা করার জন্য বলেছি ভাই, কেউ সিরিয়াসলি নেবেন না, সরি। তো না না ভাই, আপনাদের দিনের সচেতনতা পাওয়া যাচ্ছে, এটা তো অনেক কিছু। আচ্ছা আমি বলি, আপু, হ্যাঁ আপুর প্রশ্নটি বলছি, আমার 4 মিনিট সময় আছে এই লিঙ্কে, আমি আপুর প্রশ্নটা শেষ করি, তারপরে আবার লিঙ্ক দিব নতুন করে। তো আমি যেটা বলতেছিলাম, 3 স্টার এবং 5 স্টার মানের প্রশ্নগুলো পড়বেন। 5 স্টার মানের প্রশ্নগুলো খুব গুরুত্ব দিয়ে পড়বেন, খুব জোর দিয়ে পড়বেন। যেখান থেকে পারেন 2-3টা বই থেকে হোক, নেট থেকে হোক, ভালো করে একটা ক্লিয়ার কনসেপ্ট রাখবেন। আর 3 স্টার মানের প্রশ্নগুলো একটু মোটামুটিভাবে পড়বেন, মোটামুটি ভালো করে পড়বেন। এবং এর বাহিরে আপনার যেটা মনে হবে রাইটার সম্পর্কে একটু জেনে রাখবেন, রাইটারের সম্পর্কে একটু জেনে রাখবেন। এতে করে কি হয়, মানে অথর সম্পর্কে জানলে কি হয়, যেভাবে প্রশ্ন আসুক না কেন আপনি কিন্তু বানিয়ে লিখে দিয়ে আসতে পারবেন। হ্যাঁ বুঝতে পেরেছি? ভাইয়া, আমার একটা এই প্রশ্ন কোশ্চেনের ছিল। ক্ষেত্রে আরেকটা প্রশ্ন ছিল। হ্যাঁ, জি, কৃষ্ণকলি বর্মন আপু বলেন। যে হচ্ছে আমাদের যে গ্রামাটিক্যালের পার্টটা আসে, মানে ওই যে 3টা প্রশ্ন যে দিতে বলে, এখানে ধরেন যে সমার্থক আর বাগধারা বিপরীত থাকে, আর কিছু আপনার বাকি 3টা মানে হচ্ছে গ্রামার থেকে আর কি থাকে। তো এর মধ্যে হচ্ছে মানে কোন টাচ করলে মানে নাম্বারটা আর কি ধরেন যে 5 মার্ক যেহেতু থাকে, মানে হ্যাঁ, 5-এ হ্যাঁ। 5 পাওয়া যায় এরকম। আপনার আমি বলি, বিপরীত শব্দ 5টা সঠিক হলে 5টাই পাবে, 5ই পাবেন। তারপরে সমর্থক শব্দ 5টা সঠিক হলে 5ই পাবেন। তারপরে হচ্ছে বাগধারা 5টা সঠিক হলে 5ই পাবেন। কিন্তু আপনি ছন্দ অলংকারের যে প্রশ্নগুলো আসে, ওই প্রশ্নগুলো লিখলে যতই ভালো লেখেন আপনি 5-এ 5 পাবেন না, 3, 2, সর্বোচ্চ হলে 4 পাবেন। আবার হচ্ছে বানান, অর্থাৎ নব্যবিধানের 5টা নিয়ম বা সত্যবিধানের 5টা নিয়ম বা বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের 5টা নিয়ম, 5টা সঠিক হলে 5 মার্কই পাবেন। আমি এরকম টাইপেরই প্রশ্ন অ্যান্সার করেছি। এখানটাতে আপনার খুব গুরুত্বপূর্ণ, মানে ভাষা বিজ্ঞান এবং হচ্ছে যে ব্যাকরণ পার্ট, এই দুইটা মিলে 25। ভাষা বিজ্ঞানের 10 মার্কের ভিতরে আপনাকে টার্গেট রাখতে হবে আমি যে কোনো মূল্যে 7-8 তুলবো, আর এই যে 15 মার্ক ব্যাকরণে, 15 মার্কের ভিতরে আমাকে 15ই পেতে হবে। 15ই পেতে গেলে অবশ্যই নৈর্ব্যক্তিক টাইপের যে প্রশ্নগুলো, অর্থাৎ একটা লিখলে 1 মার্ক, 2টা লিখলে 2 মার্ক, এই টাইপের প্রশ্নগুলোরই অ্যান্সার করতে হবে। এছাড়া কিন্তু অন্য কোনো ওয়ে নাই, আপনার 5-এ 5 দিবে না কোনো প্রশ্ন। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। আপনি একটা নোট শেয়ার করছেন, ওটা কি আপনার পেজে আছে? কোথায়? আমার গ্রুপে আছে। আপনি কি গ্রুপে অ্যাড আছেন তো মনে হয়, বুলবুল আহমেদ ভাই? আমার জি জানা জি মতে ভাই, add জি। আছে। ওটা নজরুলের বিদ্রোহী চেতনার উপর, ওটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট না, ভাইয়া, সেটা আরেকটা নমুনা হিসেবে কথা। দিয়েছি। জি মিনিমাম কত পেতে হয় ইনফিনিটিভ পেতে? জি মানে আপু, এটা কি নিজের মিনিমাম কত পেতে হয়? প্রশ্নের এই উত্তর। সুইটকে আপু মনে হয় যে পরে আসছেন উনি তো হ্যাঁ, সব হ্যাঁ। প্রশ্নগুলো এগুলোর আনসার করা হয়ে গেছে অলরেডি, জি, উনি পরে আসছেন 6 থেকে 8 সম্ভবত। পৃষ্ঠা, আমি বলছি আপু, হ্যাঁ 6 থেকে 8 পৃষ্ঠার ভেতরে শেষ করতে হবে। এটা না ভাইয়া, মানে মিনিমাম কত পেতে হয়, মানে আমাদের রিটেনিং পরীক্ষার জন্য কত পেতে হয়? 65 পেতে হয়, 65। ও হ্যাঁ, 65, এটা আলোচনা হয়েছে। 65, 64, সম্ভবত এবার 65 নিচে কাউকে টিকায়নি। আপনি তো স্কুলেও পাস করেছেন, স্কুলেও কি এমন কল কেটে দেবে? হ্যাঁ, কল কেটে যাবে। আমি আবারও লিঙ্ক দিচ্ছি, অন্য আরেকটা লিঙ্ক দিচ্ছি। আপনারা আমার গ্রুপ থেকে আসছেন না? জি জি। জি। আচ্ছা, আমি গ্রুপে এবং আমার প্রোফাইলে লিঙ্কটা আবারও দিচ্ছি। আপনারা যারা জয়েন করতে চান তারা করতে পারেন।